সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পমালা বাই লিজা অডিও বুক চ্যানেলে আমি লিজা জামান আপনাদের আবারও গল্প শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দীর্ঘ বিরতির পর আপনাদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করছি এখন থেকে নিয়মিত হয়ে যাব। আপনারাও আগের মতো আমার সঙ্গ দেবেন আশা করি। আপনাদের নিয়েই তো আমার নতুন এই স্বপ্নের যাত্রা। পাশে থাকুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আপনারা আজ শুনতে চলেছেন লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প রাত গভীর। গল্পটি ভৌতিক। শুনতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। দোষ আমারই, বন্ধুর বোনের বিয়ে। যাব আর খেয়ে চলে আসবো এই ঠিক ছিল, কিন্তু গিয়েই মুশকিলে পড়লাম। বন্ধু একান্তে ডেকে হাত দুটো ধরে বলল, উদ্ধার করে দে ভাই, ভীষণ বিপদে পড়েছি। কি আবার হলো? পাড়ার ছেলের দল পরিবেশন করবে ঠিক ছিল, কিন্তু তাদের মধ্যে একদল বেপাড়ার জলসা শুনতে চলে গেছে। লোক কম, তোদেরই হাত লাগাতে হবে। ঠিক আছে। পাঞ্জাবি খুলে ফেললাম, তারপর কোমরে গামছা বেঁধে লেগে গেলাম কাজে। সব যখন শেষ হলো, রাত 12টা বেজে গেছে। নিজের আর কিছু মুখে দেবার ইচ্ছে ছিল না। একটু দই খেয়ে রাস্তায় যখন পা দিলাম, তখন রাত 12টা। বন্ধু বলছিল নিমন্ত্রিতদের কারো মোটরে উঠিয়ে দেবে, কিন্তু রাস্তায় নেমে দেখা গেল সবাই চলে গেছে, কোনো মোটর নেই। বন্ধুকে আশ্বাস দিলাম আমি বড় রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরে নেব। 12:30 কলকাতার পক্ষে আর এমন কি রাত। রাস্তার মোড়ে গিয়ে দেখলাম এদিক ওদিক সব ফাঁকা, যানবাহন তো নেই, রাস্তা জনমানব শূন্য। আচমকাই এর মধ্যে আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। বিরক্তিকর বৃষ্টির ফাঁকে রাস্তার আলোগুলো বেশ নির্জীব। পিছিয়ে একটা দোকানের আড়ালে দাঁড়াতে গিয়েই বাঁধল যত বিপত্তি। একটা কালো কুকুর শুয়েছিল। দেখতে না পেয়ে একেবারে তার পেটের ওপর পা চাপিয়ে দিতেই কুকুরটা বিকট স্বরে চিৎকার করে উঠল, গেছি রে বাবা। লাফিয়ে রাস্তার কাছে আসতেই অনেক দূর থেকে একজোড়া আলো এগিয়ে আসছে দেখতে পেলাম। মরিয়া হয়ে রাস্তার মাঝখানে দাঁড়ালাম। বাস, লরি, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি যাই হোক না কেন, 2 হাত তুলে তাকে থামাবো। তা না হলে সারাটা রাত এইখানে দাঁড়িয়ে থাকতে হবে, কিংবা পিছু হেঁটে নিমন্ত্রণ বাড়ি গিয়ে বন্ধুকে ঘুম থেকে তুলে বিব্রত করতে হবে। আলো দুটো খুব ধীরে এগিয়ে আসছে। মাঝে মাঝে সন্দেহ হলো দুটো বুঝি থেমেই আছে, আর এদিকে আসবে না। পকেট থেকে রুমাল বের করে সবে ভিজে মাথাটা মুছে নিচ্ছি, আচমকা কর্কশ কণ্ঠস্বরে চমকে উঠলাম, কি মশাই, রাস্তার মাঝখানে নটরাজ নৃত্য দেখাচ্ছেন নাকি? তারপর তো চাপা দিলে আবার চটে যাবেন। তাড়াতাড়ি রাস্তা থেকে সরে এসে লক্ষ্য করলাম একটা মিনি বাস। দূরের আলো জোড়া আর দেখা গেল না, তার মানে দূরের আলো দুটো এই মিনি বাসেরই। হঠাৎ খুব দ্রুত এসে পড়েছে। দাঁড়াও দাঁড়াও, আমি উঠব। মিনিবাস থামল। হাতল ধরে উঠে পড়লাম। মিনিবাস একেবারে ফাঁকা। অবশ্যই মাঝরাতে যাত্রী কোথায় পাবে? পিছনের সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মাথাটা ভালো করে মোছা হয়নি। কোচার খুঁট খুলে জোরে জোরে মুছে নিলাম। আমার আবার সর্দির ধাত, মাথায় জল বসলে বেদম কাশি শুরু হয়। মুখ তুলে দেখলাম একটা ছোকরা আমার হাতে টোকা দিচ্ছে। দাদা, টিকিটটা করবেন? জিজ্ঞাসা করলাম, ঢাকুরিয়া যাবে তো? হ্যাঁ যাবে, যেতেই হবে। কত ভাড়া? 3 টাকা। 3 টাকা? 90 পয়সা করে যে যায়। কথাটা বলে বুঝতে পারলাম ঠিক বলিনি। দিনের বেলা যা রেট, এই মাঝরাতে দুর্যোগে সে রেট কখনোই হতে পারে না। বাড়তি পয়সা বোধ হয় ড্রাইভার কন্ট্রাক্টরের পকেটে যাবে। কোনো কথা না বলে 3টে টাকা এগিয়ে দিলাম। টিকিট দিতে দিতে লোকটা বলল,
এই মিনি বাসে যেখানে যাবেন এক ভাড়া, সামনের স্টপেজে নামলে ওই 3 টাকায়। লোকটার সঙ্গে তর্ক করতে ইচ্ছা হলো না, বলুক যা ইচ্ছা। মাঝরাতে যে পৌঁছে দিচ্ছে এই আমার ভাগ্য। সিটে হেলান দিয়ে বাইরের দিকে দেখলাম, সব ঝাপসা, কিছুই দেখা যাচ্ছে না। মিনিবাস খুব জোরে ছুটছে। এত রাতে পথিক নেই, ট্রাফিক সিগন্যালের বালাই নেই, তাই বেপরোয়া গতি। কিছুক্ষণ পর ঘুমে চোখ বুজে গেল। ঘুমিয়ে পড়লেও অসুবিধা নেই, লোকটা আমি কোথায় নামবো জানে। ঢাকুরিয়া এলে ঠিক ডেকে দেবে। একসময় ঘুম ভাঙল। মিনিবাস একইভাবে ছুটছে। চোখ হাতঘড়ির দিকে পড়তে চমকে উঠলাম। রাত 2:30। যেভাবে মিনিবাস ছুটছে এতক্ষণে ঢাকুরিয়া পৌঁছে যাবার কথা। জিজ্ঞাসা করার জন্য এদিক ওদিক দেখেই অবাক হলাম। মিনিবাস খালি, কেউ কোথাও নেই। ও মশাই, শুনছেন? ঠিক রুটে যাচ্ছেন তো? ঢাকুরিয়া পিছনে ফেলে এলেন নাকি? কোনো উত্তর নেই। আশ্চর্য, গেল কোথায় লোকটা? আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন বোধহয় মিনিবাস থামিয়ে লোকটা নেমে গেছে, কিন্তু এভাবে মাঝপথে কি নেমে পড়তে পারে? ঝড়ের বেগে মিনিবাস ছুটছে। মনে হচ্ছে মাঝে মাঝে চাকাগুলো যেন রাস্তায় ছুটছে না। ঢাকুরিয়া কখন পার হয়ে গেছে কে জানে। নিচু হয়ে দেখলাম দুপাশে ঘন জঙ্গল, জোনাকির বাহার। শহর ছাড়িয়ে গায়ের মধ্য দিয়ে কোথায় চলেছে মিনিবাস? আমি এগিয়ে সামনের সিটে গিয়ে বসলাম। ঝুঁকে পড়ে ড্রাইভারকে বললাম, দাদা, কোথায় চলেছেন? জায়গাটার নাম কি? ড্রাইভার পিছন ফিরল না, গম্ভীর গলায় বলল, আমি বলবো কি করে? কন্ট্রাক্টর ঘন্টা না দিলে আমি বাস থামাই কি করে বলুন? কিন্তু ঘন্টা দেবে কে? কন্ট্রাক্টর তো কখন নেমে গেছে। এবার ড্রাইভার পিছন ফিরল। এই পেঁচে ভূতগুলোর কথা আর বলবেন না মশাই। এই আছে এই নেই, এদের সঙ্গে একসঙ্গে কাজ করা ঝকমারি। আমার মেরুদণ্ড বেশ শীতল প্রবাহ বয়ে গেল। সমস্ত শরীর কেঁপে উঠল থরথরিয়ে। মানুষ নয়, নরকঙ্কাল। চোখের দুটো গর্তের মধ্যে লাল আলো শিখা। কথা বলবার সময় দাঁতগুলো মরমর করে উঠল। গলা দিয়ে ভয়ার্ত স্বর বের হলো, আপনি? আবার ড্রাইভার হেসে উঠল। দু হাতে পাশা নড়লে যেমন শব্দ হয় তেমনই আওয়াজ। কঙ্কাল হাত দিয়ে ড্রাইভার একটা পৈতা তুলে ধরল। এই দেখুন মশাই, খানদানি ব্রহ্মদত্তী, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলাম আমি। আমার সঙ্গে ওদের তুলনা? মরেওছি ব্রাহ্মণের হাতে। ড্রাইভার মুখ ফিরিয়ে আবার স্টিয়ারিংয়ের দিকে নজর দিল। কি দাদা, লাফিয়ে বেড়াচ্ছেন কেন? টিকিট করেছেন? পিছন থেকে কন্ডাক্টরের কণ্ঠ। লোকটা হঠাৎ কোথা থেকে এলো? কিন্তু কোথায় লোকটা? শার্ট, প্যান্ট, কাঁধে ব্যাগ সবই ঠিক আছে, শুধু লোকের চিহ্ন নেই। আচ্ছা, মিনিবাসে উঠেছে তো? ভুতুড়ে বোধ হয়। এখন প্রাণ নিয়ে বাড়িতে ফিরতে পারলে হয়। পকেট থেকে টিকিট বের করে দেখালাম। গলায় সাহস এনে বললাম, কোথায় ছিলেন এতক্ষণ? কোথায় থাকবো? সিটের তলায় একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। ঘুম হবার কি আর জো আছে? তারপর লোকটা পাশে বসলো। লোকটা বসলো মানে তার জামা কাপড় বসবার ভঙ্গি করল। আপনাকে কি বলছিল ভৈরব ভট্টাচ? ওই যে বাস চালাচ্ছে, বামনায় দেখাচ্ছিল বুঝি? যে আসে তাকেই পৈতা তুলে দেখায়। আজকাল পৈতার কোনো মান সম্মান আছে নাকি? ওর জন্যই তো আমার এই অবস্থা। কি কি অবস্থা? লোকটা ব্যাগটা কাঁধ থেকে কোলের ওপর রাখল। বেশ জুৎসই হয়ে যেন বসল। তারপর বলতে শুরু করলো, স্টিয়ারিং ধরলে ভৈরবের আর জ্ঞান থাকে না। তখন মিনিবাস না উড়োজাহাজ কি চালাচ্ছে ভুলেই যায়। কতবার সাবধান করেছি, কিন্তু কে শোনে কার কথা? 5-6 বছরের বাচ্চা মুড়ির ঠোঙা নিয়ে রাস্তা পার হচ্ছিল।
দিলে তাকে চাপা। ব্যাস, চারিদিক থেকে লোক ঘিরে ফেলল। আধলাইটে বৃষ্টি শুরু হলো মিনি বাসের ওপর। চায়ের দোকান থেকে এক টিকওয়ালা বামন বের হয়ে এলো, হাতে লোহার রড, একেবারে সোজা ভৈরবের মাথায়। আর শব্দটিও করতে হলো না। স্টিয়ারিংয়ের ওপর নেতিয়ে পড়ল। আমি দরজা দিয়ে পালাবার চেষ্টা করেছিলাম। থানিট এসে লাগলো আমার চোয়ালে। বাপ বলে ডিগবাজি খেয়ে রাস্তার উপর পড়লাম। সেই থেকেই আমাদের এই অবস্থা। ভৈরব বামুনের হাতে গেছে, নিজে বামুন তাই ব্রহ্মদত্তী, আর আমি। কথা আর শেষ হলো না। ভৈরব ভট্টাচ হুঙ্কার দিয়ে উঠল, দেখ গোপে, প্যাসেঞ্জারকে যাতা বোঝাতে চাস না। তুই তো বললি সব ঠিক আছে, চালাও জোরে, বাবুদের অফিসে দেরি হয়ে যাবে। খবরদার, কপালের নিচে অমন ড্যাব ডেবে এক জোড়া চোখ রয়েছে কিসের জন্য? রাস্তার লোকজনকে দেখতে পাও না? আমি বলবো তবে থামবে? এবার ওদের চেহারা দেখা গেল। চেহারা মানে কঙ্কাল। চেঁচামেচি, হইচই, শেষকালে হাতাহাতি। সর্বনাশ! ভৈরব ভট্টাচ স্টিয়ারিং ছেড়ে বাসের ভিতরে হাত বাড়ালো। আজ তোর একদিন কি আমার একদিন। একবার ইটের ঘায়ে কাবার হয়েছিস, এবার আমার হাতে মরবি। গুপিও আস্তিন গুটিয়ে রুখে দাঁড়ালো। আঙুলের হাড়গুলো মরমর করে উঠল। ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল বাসের মেঝের ওপর। বেশ, হয়ে যাক। দাদা বলে এতদিন কিছু বলিনি, কিন্তু আর মানুষ নই যে মিথ্যা কথা সহ্য করব আর অপমান গায়ে মাখব। দেখি কার হাড়ে কত শক্তি। আমি ভাই মহা মুশকিলে পড়লাম। দুই কঙ্কালের মাঝখানে আমি। লড়াই হলে বেশিরভাগ চোট আমার উপর দিয়েই যাবে। স্টিয়ারিং ছেড়ে ভৈরব ভট্টাচ ভেতরে চলে এসেছে। স্টিয়ারিংয়ে কেউ নেই, অথচ ভুতুড়ে বাস উদ্দাম বেগে ছুটেছে। বুঝতে পারলাম এখনই আশেপাশের দোকানের সঙ্গে কলিশন হবে। মিনিবাস চুরমার, সেই সঙ্গে আমিও। অনেকগুলো উত্তেজিত কণ্ঠস্বর। কেউ ভৈরব ভট্টাচের পক্ষ সমর্থন করছে, কেউ গুপির। কিন্তু কিন্তু বাস তো খালি ছিল। এতগুলো লোক এলো কোথা থেকে? মুখ ফিরিয়ে যা দেখলাম তাতে আমার মাথার চুল সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। মনে হলো বুকের টুকটুক শব্দ বুঝিয়েই বন্ধ হয়ে যাবে। একেবারে সামনের সিটে আমার পাশে তখন হালদারের দাদামশাই। মাস দুয়েক আগে যিনি বাজার থেকে আসবার সময় বাসের চাকার তলায় একেবারে থেতলে গিয়েছিলেন, তার পিছনের লোকটিও আমার খুব চেনা। আমার অফিসের দপ্তরি। সে কদিন আগে অফিসের সামনে ট্রাম থেকে নেমে রাস্তা পার হবার সময় বাসের তলায় গুড়িয়ে ছাতু হয়ে গিয়েছিল। আর একজনকে চিনতে পারলাম, আমাদের ঝিয়ের 7 বছরের ছেলে রতন। সেও মারা গেছে বাসের চাকায়। বাকি লোকগুলোকে ঠিক বুঝতে পারলাম না, তবে রক্তমাংসের মানুষ কেউ নয়, সবাই কঙ্কাল। বিকট চিৎকার আর হাড়ের হাততালিতে কানে তালা ধরে যাবার জোগাড়। লড়ে যা ভৈরব, গুপি, দেখি তোর কত মুরদ। আর একদল চেঁচাচ্ছে, সাবাস গুপি, একটা আপার কাট, ভৈরবটাকে ঠান্ডা করে দে। একবার ভাবলাম চা থাকে কপালে, বাস থেকে দিয়ে এক লাভ। কিন্তু ছুটন্ত এই বাস থেকে লাভ দিলে নির্ঘাত মৃত্যু। তাছাড়া নামবার জায়গা আটকেই তো যত মারামারি। হঠাৎ প্রচণ্ড একটা শব্দ। মনে হলো মিনি বাসটা দু হাতে তুলে কে যেন আছড়ে ফেলল। হাড়ের খটাখট, কলকবজার ঝনঝনাত, সব লোকগুলো বুঝি তালগোল পাকিয়ে গেল। আমি বিদ্যুৎ গতিতে ছিটকে বাইরে গিয়ে পড়লাম। কতক্ষণ পড়েছিলাম জানি না। জ্ঞান হতে ব্যাঙের কর্কশ ঐক্যতান কানে এলো। বুঝতে পারলাম দেহের কোথায় চোট লেগেছে। হাত বুলিয়ে দেখতে গিয়ে চমকে উঠলাম। এক তিল মাংস কোথাও নেই, কেবল হাড় আর হাড়। স্বপ্ন দেখছি নাকি? চোখে হাত দিতেই হাত ভেতরে ঢুকে গেল। চোখ নেই, বিরাট দুটি গর্ত। অনেক কষ্টে কঙ্কাল দেহটা নিয়ে উঠে দাঁড়ালাম।
আপনারা শুনছিলেন গল্প রাত গভীর, শুধুমাত্র গল্পমালা বাই লিজা অডিও বুক চ্যানেলে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার পড়া গল্প যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এখন থেকে আশা করি নিয়মিতই আপনারা গল্প পাবেন। আর আপনারা কী ধরনের গল্প শুনতে চাচ্ছেন আমার কাছে থেকে সেটাও জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই গল্পটি শোনাতে। তাহলে আজ এ পর্যন্তই। আবার সামনে নতুন গল্প নিয়ে হাজির হব। নিজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের আপনজনদেরকে যত্নে রাখবেন, আর আমাকে আপনাদের একটুখানি দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।